জনরায়ের উপেক্ষা নাকি আইনি ব্যত্যয়, এই তর্কে জমে উঠেছে সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গটি। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, শপথ নেওয়ার সাংবিধানিক ভিত্তি নেই। আর জামায়াতপন্থী আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের হ্যাঁ রায়ই শপথের আইনি ভিত্তি। এর প্রতি সুবিচার করতে পারলেন না। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তি ক্ষমতায় এসে কাদের স্বার্থ রক্ষা করে গেলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণের ধারণায় বিশ্বের মানুষ তাকে এক নামে চেনে। কিন্তু নিজ দেশে ক্ষমতায় এসে দরিদ্র বাড়িয়ে বিদায় নিলেন দারিদ্র্যের জাদুকর। ক্ষমতায় এসে তিনি বিতর্কিত নানা সিদ্ধান্তই নিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে করা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি সব বিতর্ককে ছাড়িয়ে গেল। প্রশ্ন উঠেছে, আমেরিকার পক্ষে যায় এমন চুক্তি তিনি কেন করতে গেলেন বিদায়ের আগ মুহূর্তে? চুক্তি অনুযায়ী বাংলাদেশ কিনবে 14টি বোয়িং উড়োজাহাজ, 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে প্রায় $1500 কোটি জ্বালানি। প্রতি বছর কৃষি পণ্য আমদানি হবে $350 কোটি। চুক্তিতে যুক্তরাষ্ট্রের 6710টি পণ্য শুল্ক ছাড় পাচ্ছে, অথচ বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যাটি মাত্র 1638টি। চুক্তির নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। এমন চুক্তিতে দুই দেশের স্বার্থ রক্ষা হওয়ার কথা, কিন্তু হয়েছে এক পেশে, বলেন সিপিডি ডিস্টিংগুইশড ফেলো মোস্তাফিজুর রহমান। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তির পেছনে লবিং এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার আশঙ্কা, এসব চুক্তি দেশের অর্থনীতিকে আরো সংকটের দিকে ঠেলে দিতে পারে। কৃষি খাতের চুক্তি নিয়ে আনু মোহাম্মদ বলেন, এটি একটি অধীনতা অর্থাৎ পরাধীনতার চুক্তি হয়েছে, যেখানে কর্পোরেট পুঁজির প্রভাব বাড়বে এবং কৃষকরা আরো চাপে পড়বে। দীর্ঘদিন বাইরে আছি, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের। এক সময় এভাবেই জুলাই বিপ্লবের প্রতি ভালোবাসা দেখিয়েছে বিএনপির নেতারা। তবে এই প্রেক্ষাপট পরিবর্তন হতে খুব বেশি সময় লাগেনি। এখন বদলে গেছে নিজেদের অবস্থান। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে, এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতা সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতার বিতর্কিত কর্মকাণ্ড হুমকির মুখে জুলাই বিপ্লব। এরই মধ্যে সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি কোনো একটি এজেন্সির হয়ে কাজ করতেন। এই নিয়ে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথেও বিবাদে জড়িয়েছেন তিনি। সার্জিসের আয়েশি জীবনযাপনও চোখে পড়ার মতো। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে নিজ এলাকা পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন তিনি। এই নিয়ে সে সময় সামাজিক মাধ্যম সহ বিভিন্ন স্থানে শুরু হয় তুমুল সমালোচনা। কোথা থেকে এই অর্থ সংস্থান হয়েছে তার হিসেবও চান অনেকে। নানামুখী চাপের ফলে এক পর্যায়ে বেফাঁস মন্তব্য করে বসেন সার্জিস। তিনি বলেন, তার দাদার যেই পরিমাণ সম্পদ আছে তা দিয়ে এমনকি একাধিক নির্বাচন আয়োজনের খরচও মেটাতে পারবেন। এমন বিতর্কিত মন্তব্যে আরও ফুঁসে ওঠেন নেটিজেনরা। মুহূর্তেই সার্জিসের পরিবারের ঠিকুজি বের করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। এতে করে তার প্রতি মানুষের আস্থা আরও কমতে থাকে।
আবার ব্যক্তিগত জীবনে চলাফেরাতেও দেখা গেছে ব্যাপক পরিবর্তন। দামি আইফোন এবং গাড়ি ব্যবহার সহ আয়েশি জীবনযাপন করতে দেখা গেছে। এসব করতে গিয়ে তিনি ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে সার্জিসের বিরুদ্ধে। একইভাবে অভিযুক্ত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমও। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এমনকি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত মাহফুজের ভাইও। সরকারি বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্যের সাথে জড়িত মাহফুজের ভাই। তিনি ক্ষমতার অপব্যবহার করে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। সব নাম পরিচয় সবকিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাদ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই, রেড ক্রিসেন্ট সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি ভালো লোকজন দেন, এনসিপি লোকজন দিতে হবে এরকম না, এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে, এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাইল না, উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, দেশে ছিলই না। সে একেবারে অন্যায় ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয় এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, আপনি তাকে সরাইয়া দেন, কোনো বিষয় হলে আমি দেখব। আমার তো মনে হয় যে ওই চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করে যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। হইতে পারে যে এই রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে বসাতেও মাহবুব আলম বড় অঙ্কের লেনদেন করেছে। দুর্নীতিবাজ আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়ে এমনকি একজন গণমাধ্যম কর্মীর চ্যানেল অনুমোদনের জন্য 200 কোটি টাকা চাঁদা দাবিরও অভিযোগ রয়েছে মাহফুজের বিরুদ্ধে। এই মাহফুজ ছেলেটা সে তথ্যমন্ত্রী হয়ে সে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে হবে। আমি বুঝলাম আমার তো 200 কোটি টাকা নাই রে ভাই, আমি তো সারা জীবন এই দেশের জন্য ফাইট করেছি, আমার তো এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে, আমার 2 কোটি টাকাও নাই। কথা তাহলে আপনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ছাত্র সমাজও মাহফুজের ওপর ক্ষিপ্ত ছিল। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন থামাতে গিয়ে বোতল হামলারও শিকার হয়েছেন মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি থেকে বহিষ্কৃত মুত্তাসির মাহমুদ। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যদের নিয়ে সম্প্রতি সময়ে নানা কথাবার্তা শুরু হয়েছে। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যে যখন একটি সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারকে নিয়ে কথা বলা যেন মহাপাপ। সরকারটি চলে গেলে তখন সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে তার যত দোষ ত্রুটি খোঁজার জন্য। তবে এখানে কোনো সন্দেহ নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে গত 18 মাসে বাংলাদেশকে কিভাবে আরো পঙ্গু করা যায়, আরো দুর্বল করা যায় এবং গণতন্ত্র কিভাবে সারা জীবনের জন্য মাটির নিচে কবরে চলে যেতে পারে সে বন্দোবস্ত করেছেন। এবং সেটা নিয়ে বলতে যে এখন গোলাম মোল্লা রনি বলছেন তিনি কি ইচ্ছা করে গিয়েছেন, প্রশ্নই আসে না। অন্যদিকে তিনি এবং তার যারা লোকজন তারা থাকতে চেয়েছেন, লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল অনন্তকাল থাকার। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি 5 বছর থাকতে চান, এই কথা বা তিনি যেন 5 বছর থাকেন এই কথা জনগণ বলছে। কেউ কেউ 50 বছর থাকার কথাও বলছে। তার এই সরকারটির নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকার। দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে বলছেন তার কোন নির্দিষ্ট সময়সীমা। আমরা যারা বলতাম যে তিনি যাবেন না, যেতে চান না, কেউ ক্ষমতা ছেড়ে যেতে চায় না, তখন অনেকে কেউ পু ঘু ভা এ সমস্ত শব্দ অনেকে বলার চেষ্টা করতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দিষ্ট সময় ক্ষমতা ছেড়ে নির্বাচন অনুষ্ঠান করে তারপর তিনি চলে যাবেন, তার বিরোধিতা করা যাবে না। তাকে 100 বছর ক্ষমতায় রাখার জন্য মাঠে ময়দানে আওয়াজ। তিনি পাসপোর্টে ঈদের ময়দানে যান, সেখানে অসংখ্য মানুষ দাঁড় করিয়ে স্যার যাবেন না, যাবেন না, যাবেন। তিনি চাঁদের হাসি দিয়ে বলেন যে দোয়া করবেন। তো এই যে একটা ইউনূসকে নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সারা বাংলাদেশে আধিক্ষেত্তা শুরু হয়েছিল,
এবং স্বয়ং তারেক রহমান সাহেব তিনি তার ক্ষমতার একেবারে কাছাকাছি, মানে আওয়ামী লীগ গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার সঙ্গে সঙ্গেও যিনি ক্ষমতায় আসবেন জনাব তারেক রহমান সাহেব, তিনি এবং তার দলের লোক, তার প্রয়াত মা বেগম খালেদা জিয়া, তারাও জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভীষণ রকম তোয়াজ করছিলেন, তদবির করছিলেন, এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত করা যাবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি, কিন্তু তার প্রাপ্য সম্মান, তার যারা লোকজন রয়েছেন তাদেরকে সমীহ করে কথা বলা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমি সবসময় বজায় রেখেছি এবং আগামী দিনগুলোতে বজায় রাখব। যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছি, যে কষ্ট পেয়েছি, যে আতঙ্ক, অজানা শঙ্কা আমাকে তাড়া করে ফিরেছে, তার থেকে যে মুক্তি, সেই মুক্তি মিলেছে আগস্ট মাসের 5 তারিখে। ফলে আমি আওয়ামী লীগের পতন মানে যতটা না চেয়েছি তার চেয়ে বেশি আমার মুক্তি চেয়েছি। তো আমাকে আল্লাহ সেই মুক্তি দিয়েছে, যে ওছিলায় আমার মানে মুক্তি ঘটেছে। আমি সারাটা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। একেবারে প্রথম দিন থেকে ইউনূস সাহেব যেদিন শপথ নিলেন আগস্ট মাসের 8 তারিখে, তার 5 দিন পর থেকে, বা 5 দিন না, ঠিক 1-2 দিন পর থেকে আমি সমালোচনা করা শুরু করলাম। যদি সেই সরকার সমালোচনাগুলো শুনতেন, তাদের বিদায়টি হতো চমৎকার, সুন্দর, সম্মানজনক এবং আনন্দদায়ক। তিনি চলে গেছেন, এটা সঠিক নয়। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে চলে যেতে বাধ্য হয়েছেন। তার যারা নিয়োগকর্তা দেশে এবং দেশের বাইরে সবাই তার ব্যাপারে ভীষণ রকম বিরক্ত হয়ে পড়েছিল। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন তুলে নিয়েছিল। এনসিপির প্রতিটি লোক, সে নাহিদ, সার্জিস, মাহফুজ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা মানুষ তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, কিন্তু লন্ডন বৈঠকের আগে তাদের যে চাল চরিত্র, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর লন্ডন থেকে ফিরে এসে নানাভাবে চেষ্টা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে এগোনোর জন্য, পিছনের জন্য, সংস্কার, হা ভোট, না ভোট, সংবিধান সংশোধন, নানা রকম ফন্দি ফিকির করে তিনি একটার পর একটা ঝামেলা করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটাতেও তিনি সফল হতে পারেননি। কারো আস্থা তিনি গ্রহণ করতে পারেননি। কেন পারেননি সেটা নিয়ে শরীয়তের অনেক মাসলা রয়েছে। মশলা মানে উপাদান, আর মাসলা মানে বিভিন্ন পদ্ধতি বা কর্মকাহিনী। তো সেই শরীয়তের মাসলা কাহিনী আমি এগুলো বলবো না, এগুলো আপনারা সবাই বুঝতে পারেন। ইট ইজ ওপেন। আমি মারেফতের কতগুলো জিনিস বলবো। জেনা, ব্যভিচার, যৌনতা, মদ্যপান, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, লোক ঠেকানো, মুনাফিকি, টাউটারি, বাটপারি, এই যে জিনিসগুলো আছে, আপনি কোনটা নেই কার বিরুদ্ধে, কয়জনের বিরুদ্ধে নেই, এটা খুঁজে বের করেন। শিরোনামটি হচ্ছে 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ছাপা হয়েছে, আর এই প্রতিবেদনগুলো নানা কারণে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বা তার প্রধান উপদেষ্টা নিয়ে মানব জমিনের ভূমিকা কি? মানব জমিনের এই রিপোর্টে অনেক দিক তুলে আনা হয়েছে, তবে মূল যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তাদের নির্বাচনটাকে দেরি করার উদ্দেশ্য ছিল তাদের পছন্দ মতো একটা শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যায়, এবং এই কারণেই তারা কোনো সঠিকভাবে কাজ করেনি, বরং যাতে কাজ না হয় সেদিকে তারা গিয়েছিলেন। তাদের যুক্তি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, এবং তারা আন্তর্জাতিক শক্তিগুলোকে, দেশগুলোকেও তারা বোঝাতে চেষ্টা করেছিলেন যে নির্বাচন যত দেরিতে হবে তত ভালো, তাতে দেশের উন্নতি হবে। এই ধরনের কথা তারা বলেছেন, কিন্তু শেষে যে তারা সেটি আর পারেননি, এবং নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে সেগুলো তারা বারবার তুলে ধরেছেন, এবং এটি তুলে ধরার জন্য তারা নানা ধরনের এদেশের মানুষকে নিয়ে কুৎসা রটিয়েছেন। এবং তারা বলেছিল যে নির্বাচন, আইন শৃঙ্খলা অবস্থা নাজুক, এই অবস্থায় নির্বাচন করতে গেলে যে কোনো সময় একটা জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেই সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, ক্ষমতা দখল করে নিতে পারে। এটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক ধরনের জুজুর ভয় দেখানোর একটি হাতিয়ার। তারা শুরু থেকেই আওয়ামী লীগকে জীবিত রেখে
তাদেরকে ব্যবহার করে বাংলাদেশ যে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে এই গল্পটা রচনা করার চেষ্টা করেছেন। এটি যেন শেষ হইল না সেই পাকিস্তানি রাজাকারদের যে বয়ান আওয়ামী লীগ ব্যবহার করেছিল গত প্রায় 50 বছর, ঠিক সেই জিনিসটাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা করেছে। এই রিপোর্টটিতে বলা হচ্ছে সন্ধ্যা হলেই তারা বৈঠকে বসতেন, আরো 2-1 থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ি ঘুরাতেন। এক পর্যায়ে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যে যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন, তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। একটি আঞ্চলিক শক্তি চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। মূলত 24-এর পরে যে নতুন ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ পড়েছে, সেই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মধ্যেও আরেকটি অংশ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোর সাথে গোপন আতাত করেছিলেন। আর ডক্টর ইউনূস যখন দেখেছে অবস্থা বেগতিক, যে কোনো মুহূর্তে তার উপরে হামলা অথবা তার উপর ভয়ঙ্কর জনরোষ এসে পড়তে পারে, তখন তিনি ব্যক্তিগত সয় সম্পত্তি এবং পুঁজিপাতি রক্ষা করার উদ্দেশ্যে তিনি নির্বাচনের দিকে যান, নাহলে তার যা কিছু আছে সব হারাতে হতে পারে হাসিনার মতো। এই ভয় তাকে গ্রাস করেছিল এবং লন্ডন বৈঠক ছিল সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেকে রক্ষা করার বৈঠক। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে এসেই আসলে সংস্কারের নাটক করেছেন, আসলে মবকে উৎসাহিত করেছেন, আসলে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য। এই জন্য জনগণের সাথে তার সম্পর্ক আসলে তৈরি হয়নি। তিনি জনগণ কেন্দ্রিক একটি ব্যবস্থার মাধ্যমে সংস্কার করতে চান নাই, যার ফলশ্রুতিতে তিনি যত দিন গিয়েছে দুর্বল হয়ে পড়েছেন এবং এরপর নির্বাচন বিরোধী প্রশাসনে কবজা করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হয়েছিল প্রফেসর ইউনূসকে হটিয়ে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। পদ্মার আড়ালে তৎপরতার উপর প্রধান রাজনৈতিক শক্তি খুব কাছে থেকেই নজর রাখছিল। তারা বরাবরই নির্বাচন চেয়েছে, কোনো হঠকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। আসলে হঠকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি কারণ তারা জানে হঠকারী সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখাতে গেলে তাদের আগামী দিনে ডক্টর ইউনূস হয়ে ওঠা বন্ধ হয়ে যাবে। তারা হঠকারী সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখায়নি মানে তারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে তা না। 24-এর গণ অভ্যুত্থানের পরে যে শক্তিগুলো সরকারে বসেছে এবং যে শক্তিগুলো সরকারের বাইরে রাজনৈতিক শক্তি হিসেবে থেকে গিয়েছিল, এরা সবাই বাংলাদেশকে লুট করার জন্য মনে মনে দিন গুনছিল। কেউ লুট করার জন্য আসনটি পেয়ে গিয়েছিল আর কেউ আগামীতে লুট করবে এই আশা ছিল। তার মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক শক্তি একই টেন্ডেন্সি নিয়ে ঘুরেছে। আসলে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শত ব্যস্ততার মধ্যেও একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে ডক্টর ইউনূস যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। যদিও অর্থনীতি ভঙ্গুর, কার্যকর কোনো পদক্ষেপ নেননি, বিদেশি বিনিয়োগ নেই, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দক্ষতার কোনো ছাপ রাখতে পারেননি, মব সন্ত্রাসের বিরুদ্ধে নেননি কোনো শক্ত অবস্থান, বরং কোনো কোনো ক্ষেত্রে উৎসাহিত করেছেন। ক্ষমতার বাইরে একটি কুচক্রী মহলের কাছে তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। স্বজনপ্রীতি ছিল মাত্রাতিরিক্ত, নিজের সুবিধা অর্জনের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। ছাত্রদের নিয়োগকর্তা বলে নিজেকে হাসির পাত্র করেছিলেন। জাতীয় স্বার্থের পরিপন্থী কতিপয় চুক্তি করে নিজেকে করেছেন বিতর্কিত, যে কারণে গায়ে লেগেছে ময়লা। স্বজন তোষণের নীতি ছিল দৃষ্টিকটু। গ্রামীণের ঋণ মওকুফ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সব আয়োজনই সম্পন্ন করেছেন ক্ষমতায় থেকে। বাংলাদেশের কোনো সরকার প্রধান এত ন্যাক্কারজনকভাবে কোনো প্রয়াস নেয়নি। সপ্তাহ ধরে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল বললেও কম হয়ে যাবে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, কেউ বলছে তিনি ইউরোপের আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ এমনও দাবি করছেন যে তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। এই সমস্ত গুজবের পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে তার পুরাতন কিছু ছবি, যেগুলো ইচ্ছাকৃত বা অজ্ঞাতবশত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। ছবিগুলোতে দেখা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও তিনি বিদেশি কোনো শহরের রাস্তায় হাঁটছেন। এইসব ছবি দেখে মানুষ স্বাভাবিকভাবে ধরে নিয়েছে যে তিনি হয়তো সত্যি দেশ ত্যাগ করেছেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন এবং সেই আসল ঘটনায় জানতে পেরেছি। প্রথমেই বলে রাখা ভালো, এই গুজবগুলো ছড়ানোর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের অধিকাংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করা হচ্ছে। তো আর এত খোঁজ খবর নাই না, তারা ফেসবুক বা টুইটারে একটা ছবি দেখলেই সেটাকে সত্য মনে করে ধরে নেন, আর এই দুর্বলতাকেই কাজে লাগানো হয়েছে। একটা
গুজব ছড়িয়ে দিলে সেটা কতটা দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো এই ঘটনাটা। এখন প্রশ্ন হলো, আসলে কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছেন? তিনি কি সত্যি দেশ ছাড়ছেন, নাকি এটা পুরোটাই বানোয়াট? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গিয়ে আমরা যা জানতে পেরেছি তা অনেকের কাছে চমকপ্রদ মনে হতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে কেন আছেন? এই প্রশ্নের উত্তরটা বেশ সরল। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে সংস্কার কাজ চলছে। বাড়ির ভেতরে বেশ কিছু পরিবর্তন ও মেরামত করা হচ্ছে। এই সংস্কার কাজ চলাকালীন সময় সেখানে বসবাস করা সম্ভব নয় বলেই তিনি সাময়িকভাবে অতিথি ভবনে উঠেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে জানা গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ হোসেন, রাজনৈতিক মহলে তার নাম এখন সবচেয়ে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত। অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে তাতে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। এই সংবাদটা অনেকের কাছে হয়তো হতাশাজনক হতে পারে, কারণ ডক্টর ইউনূসের ভক্ত অনুরাগীরা চেয়েছিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিন। তারা মনে করেন একজন নোবেল বিজয়ী, একজন বিশ্বমানের চিন্তক যদি রাষ্ট্রপতি হন তাহলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেক উজ্জ্বল হবে। কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশ সবসময় আবেগ দিয়ে চলে না। সেখানে দলীয় সমীকরণ, আনুগত্যের ইতিহাস এবং রাজনৈতিক অভিজ্ঞতা সব বিষয় গুরুত্ব পায়। আর সেই বিচারে খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ ও অনভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এগিয়ে রয়েছেন। তবে শুধু রাষ্ট্রপতি পদ নিয়ে চাঞ্চল্য সীমাবদ্ধ নেই। আরও একটি বিষয় সামনে এসেছে যেটা নিয়ে মানুষ কম কথা বলছে, কিন্তু বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের বিষয়টি। জানা গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটি অনেকের কাছে কিছুটা অবাক করার মতো, কারণ সাধারণত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন থাকে গণভবনে, কিন্তু তারেক রহমান গণভবনের পরিবর্তে যমুনাকে বেছে নিয়েছেন। এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন নিরাপত্তার কথা, কেউ বলছেন ব্যক্তিগত পছন্দের কথা, আবার কেউ বলছেন এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। যাই হোক, যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে সেটা বেশ কিছু সংস্কার ও পুনর্বিন্যাস করতে হবে। একটি অতিথি ভবন আর একটি স্থায়ী বাসভবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজকর্ম পরিচালনার জন্য যে ধরনের অবকাঠামো দরকার সেটা তৈরি করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যোগাযোগ ব্যবস্থা, মিটিং রুম, কনফারেন্স হল, এই সবকিছুই প্রধানমন্ত্রীর প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে। সূত্র বলছে এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময়সীমা কমিয়ে আনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য হলো ভবনটি খালি হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে এটিকে ব্যবহার উপযোগী করে তোলা।